হ্যাঁ, আপনারা শুনতে পেলে একটু কমেন্টে বলুন যে আমরা শুনতে পাচ্ছি, তাহলে আলোচনাটা শুরু করা যায়। আপনারা যদি কেউ শুনতে পান তাহলে একটু বলুন, যে কমেন্টে লিখুন যে হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে তো আমি কথা শুরু করতে পারবো। 5 মিনিট ধরে তো অপেক্ষা করছি আমি। একজনও তো লিখছেন না, একজনও তো লিখছেন না যে শুনতে পাচ্ছেন। একটু দেখুন, লিখুন একটু, একটু একটু লিখুন। হ্যাঁ, সাগর শাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা এটা 6 মিনিট আপনার সময় নষ্ট করলেন। একটু এখান থেকে সরে যান না। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফেসবুকে পিন্ট পোস্টটা আছে আমার, দেখবেন পিন্ট পোস্ট প্রথম যেটা আছে, সেটা ওই লিগ্যাল এড সেল অফ ইন্ডিয়ার ল্যাসির সদস্যদের প্রতি একটা আছে, যে আমি তো পদত্যাগ করে চলে এসেছি অসুখ ধরা পড়ার পর, কিন্তু তারা নতুন সম্পাদক নির্বাচন করেননি, সংগঠন থেকে ফেলে রেখেছেন, আর হোয়াটসঅ্যাপে সব নিজের নিজের মজার মতন খেলা খেলছেন, কোনো দায়িত্ববোধ নেই। সেটা নিয়ে পরে বলছি আমি। তো যেটা আমাদের ব্যাপারটা গ্র্যান্টি নেড, কর্মচারী এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মৃত যারা লিগ্যাল হেয়ার্স, তারা এরিয়ার ডিএটা কীভাবে পাবে কিনা এই নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে সরকারের সঙ্গে, সেটা নিয়ে আমি চলছি। তো আমি একটু শর্টকাট করতে চাইছি। অত ডিটেলসে আমি যেগুলো দিয়েছি, যারা পেয়েছেন মডেল 1, মডেল 2, মডেল 3, অত বাতিল করুন, অত আপনাদের খাটনি খাটতে হবে না। আমরা সিম্পল মডেল কালকে পাঠাবো, উপর তলায় সিম্পল। একটু সরে যান না ভাই, এটা দরকারি ফেসবুক লাইভ করছি। তো হ্যাঁ, আমার বাড়িতে নিঃশ্বাসের কষ্ট হয় বলেই পুকুর পাড়ে এসে বসি। এরা বাপের বাসায় মোটর বাইক কিনে তাই নিয়ে আলোচনা করছে। তো যেটা বলছিলাম, আপনাদের কাউকে ওইসব করতে হবে না, যে কজন করেছেন। অত খাটাখাটনি, অত প্রিন্ট আউট, অত কিছু দরকার নেই। অত পেনশন পেমেন্ট অর্ডারের জেরক্স তমুক কিচ্ছু দরকার নেই। আমি সিম্পল একটা করে দেবো, ফাঁকা জায়গাটাতে শুধু টাইপ করিয়ে নেবেন নিজের নামটা, কোথায় কাজ করতেন, আর যে অপশানটা যেটা যে সার্ভিসিং এমপ্লয়ি, সার্ভিসিং লিখবেন, ওইটুকু টাইপ করাবেন। হ্যাঁ, যে ফ্যামিলি পেনশনার নিজের ডেজিগনেশনটা লিখবেন, আর ঠিকানাগুলো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেবেন, আর আধার কার্ডের ছবিটা তলায় পেস্ট করে দেবেন। আধার কার্ডটা নিয়ে যাবেন, ওই কম্পিউটার দেখবেন, ওটাকে তুলে একটা ফাইল করে ওইখান থেকে পেস্ট করে দেবেন, করে পিডিএফ করে দেবেন। আর পিডিএফটা নিজের নামে করবেন, তা বারে বারে বলা হচ্ছে। পিডিএফটার নেমটা নিজের নামে করবেন, যাতে আমি বুঝতে পারি এটা কার পিডিএফ। সেটা আপনারা করছেন না তো। হ্যাঁ, ছেলে খেলা ভাবছেন এগুলোকে। টাকাটা যখন পাবেন না তখন বুঝতে পারবেন মজাটা কী হবে। হ্যাঁ, আর যদি বা পান, দয়ার দান পাবেন। এটা কালকে থেকে সিম্পল মডেল, একটাই মডেল যাবে সবার জন্য, সেখানে যার যেরকম অপশন সেরকম লিখবেন। যিনি সার্ভিসিং এমপ্লয়ি, সার্ভিসিং লিখবেন, সার্ভিসিং ইন ডট দেওয়া থাকবে, টাইপ করে সেই জায়গাটা ফিল আপ করবেন, যে অমুক জায়গায় কাজ করি, হ্যাঁ আমি কেএমসিতে কাজ করি, কি আমি ট্রান্সপোর্টে কাজ করি, সেটা লিখবেন। হাতে লিখবেন না, কিন্তু হাতে লিখলে আমাদের অসুবিধা আছে আমাদের রেকর্ডে আনতে। হাতে লিখবেন না, ওইটাকে প্রিন্ট আউট করে নিয়ে টাইপিস্ট ছেলেটির পাশে বসবেন, ও দেখে দেখে টাইপ করবে, ফাঁকা জায়গাটা এসে দাঁড়িয়ে যাবে, তখন মুখে বলে দেবেন। এইটুকু তো কাজ, সেটা করতে একদম নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছেন, আর মাস্ক ভাত বুঝে বসে আছেন একেবারে। কালকে থেকে করে দেবো আমি। দ্বিতীয় কথা হলো,
আহ, সেটা হচ্ছে আপনাদের আমি জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন যে বিকল্প রাস্তা নক করে তারপর যা। তো আমি আপনাদের সংগঠনকে চিঠি দেওয়ার জন্য একটা মডেল তৈরি করছিলাম, কিন্তু আমি অভ্যাসবশত এত বড় লিখে ফেলেছি 18 পাতা, সেখানে সব লিগাল আর্গুমেন্ট ঢুকে গেছে। তা আমি অত বড় দেবো না, কারণ আমার লিগাল আর্গুমেন্ট নিয়ে তারা যদি সত্যি সত্যিকে মামলা করতে যায়, হ্যাঁ, লয়ার ওইগুলো বলবে, এবার বলে যদি কাজ হয় তাতে তো স্বীকৃতি দেবে না, কাজ না হলে বলবে এটা শিশির উল্লেখা। সেই জন্য আমি ছোট্ট করে 2-3 পাতা তৈরি করেছি, বেশি কিছু তো বলার দরকার নেই। যে রোপা 2009-এর যে নোটিফিকেশন হয়েছিল 28 আগস্ট 2008, তার অ্যানেক্সটারে 1 নম্বরে আপনাদের নাম আছে। যে গেজেটটার মধ্যে বলা ছিল, রেজলিউশনে বলা ছিল যে এই অর্ডারের মধ্যে অ্যানেক্সটারের মধ্যে যারা যারা আছে তাদের জন্যই রোপা 2009 বসছে। 1 নম্বরে আপনাদের আছে একেবারে। না চাইলে সেটা জেরক্স আমি দিয়ে দেবো, আর সুপ্রিম কোর্টে জাজমেন্টে 4টে পাতা যেটা অপারেটিভ পার্ট দিয়ে দেবো। আর যেগুলোতে ঝামেলা হচ্ছে, হ্যাঁ, যে নোটিফিকেশান নাম্বার 996 13/3/2026, যেটা ওয়ার্কিং এমপ্লয়ীদের জন্য, ওখানে সুপ্রিম কোর্টের অর্ডার লেখা রয়েছে। ওখানে বলা হচ্ছে যে আমরা ইন্দু মালহোত্রা কমিটির মডালিটিসের উপরে কাজ করছি। তারপরে 998 13/3/26, সেটা পেনশনারদের জন্য, সেখানেও এক কথা বলা হচ্ছে। এবার 998-এ এসেই এটা অদ্ভুত হয়ে গেল, নোটিফিকেশন নয়, ওটা হয়ে গেল মেমোরান্ডাম। হ্যাঁ, ওখানে দেখা গেল যে কিছু কথাবার্তা নেই। আর নিজেরা আগের মেমোরান্ডামে বলছে, 997-এ বলছে যে সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে যে ইন্দু মালহোত্রার কমিটির মডালিটিসের উপরে কাজ করতে হবে। নিজেরাই কিন্তু পরের নোটিফিকেশনে সেটাকে ভায়োলেট করছে, বলছে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে আমরা মডালিটিস ঠিক করতে পাঠিয়েছি। কোনটা কি সাংঘাতিক, আপনি চিন্তা করুন ব্যাপারটা। হ্যাঁ, আসলে ভোট পাওয়ার জন্য এসব করেছে, যাতে আপনারা ভোট দিয়ে দেন। তা আমার তো তার দরকার নেই, আমি তো রাজনীতি করি না, কে কাকে ভোট দিল না দিল আমার গোষ্ঠীর পিণ্ডি, আমার কিছু জানার দরকার নেই। তো আমি আইন নিয়ে ঘাঁটি। তো এখন আপনাদের রাস্তায় বেছে নিতে হবে যে আপনারা দয়ার দান দেবেন না সুপ্রিম কোর্টের যে লিগ্যালি এনফোর্সেবল রাইট দিয়ে পাওয়ার, সেটার উপরে নেবেন। যদি আপনারা এইর উপরে টাকা নেন, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য সব রাস্তা বন্ধ হয়ে গেল। ভবিষ্যতে আপনারা কোনো দিনই আর লিগালি এনফোর্সেবল রাইট ক্লেম করতে পারবেন না। তখন কোর্ট বলবে যে এস্টেবল হয়েছে ল, হ্যাঁ, ডক্ট্রিন অফ এস্টেবল, একবার অধিকার ছেড়ে দিলে আর ফিরে পাওয়া যায় না। তো এটা আপনারা ঠিক করবেন, এটা আপনাদের ব্যাপার। ও আপনি বলতেই পারেন ও শিশির বাণিজ্যকে বেশি বেশি পেছন পাকা, ও কী বলছে আমার শোনার দরকার নেই, আমার মাল পেলেই হলো। অলরাইট, নিয়ে নেবেন মাল, লড়াই দরকার নেই করার। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলবে না যে আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের সমান। এই জায়গাটা আপনারা ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। ইউ আর নট ইকুয়াল টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেটা আমি বলছি না, কিন্তু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ ডিএ অন রোপা 2009, ইউ আর স্ট্যান্ডিং অন ইকুয়াল ফুটিং উইথ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। দুটো আলাদা, ব্যাপারটা একটু বুঝতে শিখুন, আলাদা ব্যাপারটা বুঝতে শিখুন। আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি নন, আপনারা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলের মধ্যে আপনাদের রিক্রুটমেন্ট হয়নি, আপনাদের পানিশমেন্ট প্রসিডিওর কোনো কিছু ডব্লিউবিসিআরে হয় না। হ্যাঁ, যে কারণে আপনাদের ওই শিক্ষানগরী মঞ্চের যে মামলা, তাতে বলে দিয়েছে শিক্ষা সচিব যে ওরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, ওদের আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কেন দেবো, বলে দিয়েছে। কিন্তু ওটা না হয় ডব্লিউবিসিআর গেল, অন্য ব্যাপার। রোপা 2009 নিয়ে তো মামলা, রোপা 2009 ইজ অ্যাপ্লিকেবল টু ইউ, কারণ টার্মস অ্যান্ড রেফারেন্স আপনি আছেন নোটিফিকেশনে। এই কথাগুলো আমার বলার কথা নয়, এটা যারা মামলা পিটিশনটা করেছিলেন তাদের লেখার কথা ছিল, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বলার কথা ছিল। তারা কেন লেখেননি, কেন বলেননি, এ নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না, ঠিক আছে।
তো সেই কথাগুলো এখন অ্যাডেড পার্টি হয়ে বলতে হবে। এখন সে অ্যাডেড পার্টি আপনাকে আদৌ করবে কি না 10 বছর পর, সেটা নিয়ে সন্দেহ আছে। তো এই সমস্যা মেটানোর জন্য, যাতে আপনাদের হই হই করে এসে এই যে শিক্ষকদের যখন চাকরি চলে গিয়েছিল, মাঠে সব হাজার হাজার লোক বসে আছে, তথ্য দিচ্ছে, জেরক্স দিচ্ছে, সেগুলোর আবার ফেসবুকে পোস্ট হচ্ছে, আমরা আছি টিম পূর্বা, টিম পশ্চিম, ইত্যাদি ইত্যাদি কত কিছু দেখলাম। এসবের কোনো প্রয়োজন নেই, এসবের কোনো প্রয়োজন নেই। লিগাল এইড সেল অফ ইন্ডিয়ার একটা স্বীকৃতি আছে। তারা কেউ যদি আবেদন করে যে তুমি আমার কথাটা তুলে ধরো লিখিতভাবে, যে কোনো সিটিজেন, তাকে যে মেম্বারই হতে হবে এমন কোনো কথা নেই, তাহলে কিন্তু তারা করে দিতে পারে মামলা। যেমন এই যে আপনার 28,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি অর্ডারে 2023-এ, তাদের মধ্যে কিন্তু 54 জন অ্যাপ্লাই করেছিল। কিন্তু আমাদের এক্সিকিউটিভ বডি লিগাল এইড সেলের ঠিক করেছিল যে মেম্বার না হলে আমরা এরকম কারোর জন্য লড়বো না। তখন তারা 1,000 টাকা করে মেম্বার হয় চাঁদা দিয়ে বছরে, এবং 1,000 টাকা মামলার জন্য দেয়, এবং ওই টাকাটা আলাদা একটা অ্যাকাউন্টে রাখা হয়। ল্যাসিকে এর মধ্যে ইনভলভ করা হয়নি। মালদার একজন শিক্ষক নেতা আশিস মুখার্জি, তার সঙ্গে আমি একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি ইন্ডিয়ান ব্যাংকে, সেখানে ওরা মামলার টাকাটা জমা দেয় এবং চাঁদার টাকাটা আমরা জমা দিই ল্যাসির অ্যাকাউন্টে। এবার আমার অসুস্থতার জন্য পুরো বানচাল হয়ে যায়, সব মামলাটা তৈরি হয়ে। তারপর আমি একটু সুস্থ হয়ে নোটিশ দিই যে তোমরা তোমাদের টাকা ফেরত নাও। এইবার 54 জন, তার মধ্যে 6 জন বললো আমরা কোনো টাকা ফেরত নেবো না, আপনি সুস্থ হয়ে উঠুন, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। বাকিদের দেওয়া হলো। এখন মুশকিল হচ্ছে সংগঠনের চাঁদা কখনো না ফেরত দেওয়া যায় না, এটা আইনে আটকায় রেজিস্ট্রেশনের। সংগঠন ডিসলভ করলে তার সব অ্যাসেটস গভর্নমেন্টের কাছে চলে যায়। সেই জন্য অ্যাসিড যে অ্যাকাউন্টে চাঁদাটা আছে ওটা তো আমি ফেরত দিতে পারছি না। তখন ওই 48,000 টাকা আমি আমার ব্যাংক থেকে, আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দিয়েছিলাম। ওদের মামলার 48,000 আর আমার নিজের টাকা পকেট থেকে 48,000, 96,000 টাকা আমি পেমেন্ট করে দিয়েছিলাম। এর মধ্যে একজন ব্যক্তি আছেন, তিনি সদস্য হয়েছিলেন কিন্তু মামলার টাকা দেননি। এবার আপনি সদস্য হয়ে যদি মামলার টাকা না দেন, তাহলে তো প্রমাণ হবে না যে আপনি মামলা করার জন্য সদস্য হয়েছে, কারণ ল্যাসির তো আরও অনেক কাজ আছে ন্যাচারালি। আর সে গত বছরের 31শে মার্চের মধ্যে স্ক্রিনশট পাঠাতে বলা হয়েছিল যে আপনি যে ব্যাংকে দিয়েছেন স্ক্রিনশটটা পাঠান, সে 31শে মার্চের মধ্যেও দেয়নি। সে জুলাই মাসে বলছে আমার টাকাটা কী হলো, এখনও সে ফেসবুকে বলে বেড়াচ্ছে শিশির ব্যানার্জি আমার টাকা মেরে দিল, মরুক গিয়ে সে যা ইচ্ছা করুক। তো আমি এইসব ঝঞ্ঝাটে আর যাবো না। এইটা যদি আমাকে করতে হয়, আমি কোনো 1 টাকাও আপনাদের কাছ থেকে নেব না, যা হবে ল্যাসির ফান্ড থেকেই হবে। এবং আমার প্রচুর বন্ধুবান্ধব আছেন সরকার বিরোধী বন্ধুবান্ধব, তারা সাহায্য করবে। এবং দিল্লিতে আমার থাকার জায়গা বিনা পয়সায় আছে, ভাগ্নে আছে, এবং ওই পশ্চিম বর্ধমানের মাস্টারমশাই আছেন আমার কাঞ্চন দাস, সে আমাকে আগে থেকে বলে রেখেছে স্যার আপনি যদি যান কেস করতে আমি সঙ্গে যাব, আমার থাকার জায়গা আছে। আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারে 1 টাকাও চাইছি না, 1 টাকাও চাইছি না। টাকার অফার করলে তার নাম কেটে দেবো। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাইছি, আবেদনপত্রগুলো ঠিকভাবে লিখুন। আর আপনারা যদি আমার সেক্রেটারির আবেদনপত্রটা ভুল লেখেন, তাহলে তো আমাকে কোর্ট বলবে তোমাকে তো লোকাস্টান্ডি নেই, তুমি কী করে মামলা করতে এসছো। এ তো মহা মুশকিল আপনাদের বোঝানো। আপনাদের টাকা দিয়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে টাকা দিলেই বোধ সব, টাকা দিয়ে তো হলো না। লাখ লাখ টাকা তো মলয় মুখোপাধ্যায়দের দিয়েছেন, হলো কিছু? হলো না তো। টাকা দিয়ে কিছু হয় না, পিটিশনটা ঠিকভাবে লিখতে হয়, উকিলকে ঠিকভাবে কথা বলতে হয়। অতএব আপনাদের কোনো মামলায় পার্টি হতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের একটা ড্রাফট পাঠিয়ে দেবো, ছোট্ট 3-4 লাইন লিখে পাঠিয়ে দেবেন যে আমরা আবেদন করছি যে লিগাল এইড সেল আমাদের ম্যাটারটা টেক আপ করুক, এইটুকুই লিখবেন। এবং আমি পিটিশনটা তৈরি করে 10ই মে হল বুক করব। 10ই মে সবাই আসবেন, মানে যারা এসব মেম্বার টেম্বার অ্যাপ্লিক্যান্ট এসসি হোয়াটসঅ্যাপ গ্রুপ এসব গুলি মারুন,
যত গ্র্যান্ট ইন ইন্ডিয়া এদের মানুষ আছেন, অসহায় মানুষ, মেম্বাররা তো আসবেনই। মেম্বারটা আমি করতে চেয়েছিলাম ঝাড়াই বাছাইয়ের জন্য, কারণ অনেক লোক যারা গ্যান্টিনেটের লোক না, তারা মজা নেওয়ার জন্য এখানে ঢুকে পড়ছে, ডিস্টার্ব তৈরি করবে এখানে। সেই জন্য আমি চেক করতে চেয়েছিলাম সত্যিকে, সেটা আপনারা সাহায্য করছেন না তো। অতএব ওই পিটিশনটা আমি ওই দিন পড়ে শোনাবো টোটাল, যে কী যাচ্ছে সুপ্রিম কোর্টে, কী আমরা বলতে যাচ্ছি, আপনি পড়ে নিন। আর পিটিশনটার একটা কপি মনিটরিং কমিটির কাছে যাবে, ইন্দু মালহোত্রার কাছে। 6 তারিখটা পেরিয়ে যাক, 6 তারিখে শুনানি যাওয়া হয়ে যাক, উনি প্লেস করবেন ওখান থেকে। এইটা হচ্ছে সিদ্ধান্ত, আইনজীবীদের সঙ্গে কথা বলে। এটা চরম সিদ্ধান্ত, কিন্তু এটা কিন্তু আর চেঞ্জ হবে না। 1 নম্বর হচ্ছে আগের মডেল 1, মডেল 2, মডেল 3 ফেলে দিন, ওগুলো দরকার নেই। একটা সিম্পল মডেল আপনাদের আমি কালকের মধ্যেই চেষ্টা করছি রাত্রির বাড়িতে গিয়ে পাঠানোর। ছোট্ট করে লিখবেন, হাতে লিখবেন না, বারে বারণ করছি, হাতে লিখবেন না, ওটা প্রিন্ট আউট করুন, মোবাইল দেখে পড়বেন না, ওটা 5 টাকা পয়সা খরচা করুন, প্রিন্ট আউটটা নিয়ে টাইপের ছেলেটির পাশে বসুন, বসে ওকে ফেলে দিন, ও দেখে টাইপ করবে, যেখানটায় ফাঁকা ও থেমে যাবে, বলবে মাসিমা কি লিখবো, তখন নিজের নামটা বলুন। এইভাবে করুন, যেরকমভাবে ছেলের বউকে দাবড়ান রান্নাঘরে, ঠিক সেইভাবে করুন। বোঝানো গেল? হাতে লিখে দিচ্ছেন, হাতের লেখা বোঝা যাচ্ছে না। অতএব হাতের লেখা ফেকা হেলে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো, পরিষ্কার কথা। এবং সুপ্রিম কোর্ট কিন্তু জানতে চাইবে যে কতজন আপনার মেম্বার আপনাকে অ্যাপ্রোচ করেছে, তাদের আপনার নাম বাদ যাবে কিন্তু, পরিষ্কার আমি আগে থেকে বলে দিচ্ছি। অতএব টাকা ফাঁকা কাউকে দিতে হবে না, টাকা ফাঁকা কেউ আপনার কাছে চাইছেও না। আপনাদের কাছ থেকে আইনগত সহযোগিতা চাওয়া হচ্ছে, সেটা আপনারা দিতে ব্যর্থ হচ্ছেন। কারণ আপনাদের হার্ড ডিস্কে এত বেশি বাজে ময়লা ফেসবুক থেকে ঢুকে গেছে, সেগুলো আর সাফ করা যাচ্ছে না। এবার বলি, যে সংস্থাটি আপনাদের মামলা করবে সেই লিগ্যাল এড সেলের কথা। লিগ্যাল সেলে তো আমি তো অস্থায়ী সেক্রেটারি, আমি তো পদত্যাগ করেছি, ফেসবুকে দেখে নেবেন, আর পদত্যাগপত্র আছে, এবং সেটা পিডিএফ করে ল্যাসির সমস্ত কমিটিকে পাঠিয়ে দিয়েছি। এবার আমি একটা ছোট করে অ্যাডহক কমিটি তৈরি করব, ছোট করে অ্যাডহক কমিটি। তার মধ্যে আমার ইচ্ছে আছে সভাপতি মুকুল গোপাল ঘোষ থাকবেন, সহসভাপতি সুনীল হাজরা থাকবেন, আর কাজের লোকেরা থাকবে, যারা কাজ করে, যারা কলকাতায় এসছে এক সময়। আমি যখন SLST 2016 বিক্ষোভ মঞ্চে যেতাম, যারা আসতো কষ্ট করে আমার সঙ্গে থাকতো, যারা প্রমাণিত। হ্যাঁ, আমি সঙ্গে আছি হাততলা পার্টি না, আমি সঙ্গে আছি বলে শালির বউয়ের নেমন্তন্নে চলে গেল বিয়ের, ওসব পার্টি দিয়ে কাজ হবে না আমার। যারা সত্যি আসে, সেরকম আছে। পশ্চিম বর্ধমানের শিক্ষক আছেন বিনয় ব্যানার্জি, উত্তর 24 পরগনার DFI কর্মী আছেন বাপি হালদার, এরা সব আছেন। এদেরকে আমি নেব এই কমিটিতে, আরও দেবো। আমি পুরো নামটা আপনাদের লিখে পাঠাবো, এখন তো আমি পুরোটা বলতে পারছি না। আর সুদীপ বলে একটি ছেলে আছে, ছেলেটি খুবই ভালো ছেলে, ও ভাস্কর ঘোষের মঞ্চের খুব অ্যাক্টিভ, ও থাকবে এখানে, ও থাকবে, যাতে আমাদের ভাস্কর ঘোষের সঙ্গে সম্পর্কটি মজবুত হয়, কোনো বৈরিতা না হয়। আর আমি এখানে নেমন্তন্ন করব 2জন গেস্ট অ্যাডভাইসার হিসেবে, তারা আমাদের মেম্বার না। একজন হচ্ছেন মৃন্ময় সীমানি এবং তার দাদা মৃদুল সীমানি। এই 2জন হচ্ছেন আপনাদের এই সরকারি চাকরির ফেসবুকে বেস্ট লিগালি ট্রেন্ড মেন। শুনে রাখুন, এরা ফালতু কথা লেখে না, ফালতু পোস্ট করে না, রীতিমতো চর্চা করে, আইন নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করে। খুব গুরুত্বপূর্ণ পোস্টে 2জন চাকরি করে, সেই সময়ের মধ্যে বের করে আছে। এই যাদের আপনারা পোস্ট পড়েন না আর যাদের রিল দেখেন না, এই বিক্রম ব্যানার্জি এইসব কেউ না। এরা কোনো রকমে আইনটা পাস করে কালো কোট পরে বিকাশের ল্যাস ধরে ঘুরে বেড়াচ্ছে, কেউ না এরা। কিন্তু যারা সত্যি পড়াশোনা করেছে, মৃন্ময় সীমানি এবং মৃদুল সীমানি,
ইউনিটি ফোরামের তারা এখন কর্মকর্তা। সেই দুজনকে আমি তার দরকার হলে আমি গিয়ে হাত জোর করবো তাদের কাছে এই বয়সে, আপনারা একটু আমার অ্যাডহক কমিটিতে থাকুন আমাদের উপদেশ দেওয়ার জন্য, আর কিছু না, আমাদের গাইড করার জন্য। আমি বৃদ্ধ, অসুস্থ, আমি পারছি না। আর টোটাল বডিটা আমি ফ্রেম করে আপনাদের জানিয়ে দেবো। এই হলো আজকের মতন সাম আপ। যে আবার আমি প্রথম থেকে বলছি, সেটা মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলবে না যে আপনি একজন রাজ্য সরকারি কর্মচারী, এটা কোনো দিন বলবে না, কারণ আপনি সেটা নন। আপনি ভুল করে এতদিন মনে করেছেন যে আপনি রাজ্য সরকারি কর্মচারী, তার দায়িত্ব সুপ্রিম কোর্টের না। দ্য অ্যাডমিরেবল মিসকনসেপশন অফ ল। আপনি রাজ্য সরকারের পোষিত কর্মচারী, অতএব আপনার দাবিটা যেটা হবে সেটা হচ্ছে রোপা পে কমিশন, পঞ্চম পে কমিশন যখন ঘোষণা হয়েছিল 28শে আগস্ট 2008, তার যে মেমো, সেখানে বলা ছিল এর সঙ্গে যে লিস্ট দিলাম অ্যানেক্সার, যারা যারা আছে তাদের সবারে আমি আলোচনা করব। তার মধ্যে 1 নম্বরে আপনারা, এই হলো 1 নম্বর পয়েন্ট। আর অনন্তকাল ধরে যখনই সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে, আপনাদের জন্য একটা আলাদা অর্ডার বেরোয়, যেটা করতে গিয়ে এখন ফেঁসে গেছে, সেটাই করতে গিয়েছিল। এই ক্ষেত্রে সেটা হবে না, কারণ এটা তো ডিএ বাড়ছে না, এটা তো বকেয়া ডিএ, এটা তো অন্য ব্যাপার। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে মোডালিটিস ঠিক করবে ইন্দু মালহোত্রা কমিটি। কোনো আইএস অফিসার কিংবা পেছন পাকা কেউ নেতা সে তো করবে না, ব্রাত্য বসেও করবে না। তো মডালিটিসকে এড়িয়ে গিয়ে তারা মডালিটিস করেছে, এটাই কিন্তু একটা কন্টেম্পট অফ কোর্টের ইস্যু হতে পারে। এইটা হলো আপনাদের স্ট্যান্ড। এবং যতগুলো নোটিফিকেশন হয়েছে এখন অবধি, কালকে মিটিং, অমুক মিটিং, ফাইল উপরে গেল, শিক্ষক সমাজ খুশি, মমতার হাসি মুখ, যতগুলো সব নোটিফিকেশন আমার কাছে আছে, কিন্তু ছিল মামলায় যাবে। হ্যাঁ, মামলাতে মমতা ব্যানার্জির টুইটটাও যাবে, কিন্তু ওটাও কপি করা আছে আমার কাছে। ওটা দিয়ে শুরু হবে, ব্যাপারটা। যে উনি 15 তারিখে দুপুর 2:40 বললেন, তারপর 13 তারিখের ডেট দিয়ে 3খানা অর্ডার বেরোলো 16 তারিখে। তার 3 নম্বর অর্ডারটার মধ্যে ওনার কথার মিল নেই, উনি টুইটে বলছেন সবাইকে দেওয়া হবে, আমাদের সরকার সবাইকে দেবে। এটা দিয়ে কিন্তু মামলা শুরু আমার। তা আশা করি এই পরিষ্কারভাবে আইনটা আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়াও আপনারা যে রাজ্য সরকারি কর্মচারীদের সমান, আপনারা রাজ্য সরকার কর্মচারী, এটা কিন্তু বলছি না, আমি বলছি আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের সমান। ইংরেজিতে ইউ আর স্ট্যান্ডিং অন ইকুয়াল ফুটিংস উইথ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, অথবা সুপ্রিম কোর্টের ভাষায় এমপ্লয়িজ অফ দ্য স্টেট, দুটো কিন্তু আলাদা। ইউ আর এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর ইউ আর স্ট্যান্ডিং অন ইকুয়াল ফুটিং উইথ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, দুটো কিন্তু আলাদা। এটা বোঝার চেষ্টা করুন। সেকেন্ডটাই হচ্ছে আপনারা সমাবস্থায় দাঁড়িয়ে আছেন, একই ফুটিংয়ে দাঁড়িয়ে আছেন। আর আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা নিয়ে আপনারা আমাকে অ্যাপ্লাই করবেন, এটা কয়েকদিন পর আমি দেব। এটা নিয়ে আর্টিকেল 32-তে মামলা হবে। এটা ওই কিঙ্কর অধিকারী মহাশয় ভুলভাল মামলা করে বসে আছেন, 226-এ গেছেন। হ্যাঁ, 226-এতে ওকে দিতে পারবে না রিলিফটা। যেটা সরকার তো মিথ্যে কথা বলতে পারবে না, সরকার তো সত্যি কথাই বলেছে যে এই স্কিমটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, এটা শিক্ষকদের দেওয়া যাবে না। শিক্ষকদের দিলে তো হোমগার্ডও চাইবে, সিভিকও চাইবে। মামলাটা হতো আর্টিকেল 32-তে, মৌলিক অধিকারের মামলা। মৌলিক অধিকারের মামলাতে যেত, কারণ শিক্ষার অধিকার সংবিধান সংশোধন করে আর্টিকেল 21A-তে এসছে, যেখান থেকে এই সমস্ত পরীক্ষা হ্যান ত্যান শুরু। যে ক্লাস 8 অবধি পড়ার অধিকার মৌলিক অধিকার, কিন্তু পড়াবার অধিকারটাও কিন্তু মৌলিক অধিকার। পড়াবার কিন্তু উল্টো দিক থেকে মৌলিক অধিকার। যারা পড়াচ্ছে তারাও কিন্তু মৌলিক অধিকারেই পড়াচ্ছে, এবং যারা পড়াচ্ছে তাদের স্বাস্থ্য ঠিকমতো রাখার দায়িত্ব রাষ্ট্রের। অতএব ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাকে নিতে হবে, এইটা হবে আর্গুমেন্ট, এটা সুপ্রিম কোর্টে করতে হবে। হ্যাঁ, হাবি জাবি সব ধোপা নাপিত আইনজীবী, লালসালাম এসবের দিয়ে মামলা করলে এই হয়। হ্যাঁ, আর কিঙ্করবাবু
যে আলিবাবার পাঠশালায় পড়েছেন সেটা আমিও তো পড়েছি 72 সাল থেকে 96। ওই আলিবাবার পাঠশালাতে বললে আইন শেখা যায় না মশাই। হ্যাঁ, ওটাতে আমিও ছিলাম, আমিও মেম্বার ছিলাম 24 বছর। এবং নিরুপম সেন ছাড়া আমার থেকে কম বয়সে কেউ সিপিএমের মেম্বার হয়নি। আমি 19 বছর বয়সে হয়েছি। আলিবাবার পাঠশালার পাট চোকান, আইন ফাইন পড়ুন মশাই। আমার নামে গালাগাল না করে ফেসবুকে এই সর্বনাশটা করে বসে আছেন, সেটাকে এবার রিপেয়ার করুন। দরকার হলে বলুন কবে আসবেন আমার বাড়িতে। তাহলে আমি এবার সামাক করছি, কারণ আমি এসছি, আমার উল্লুর ব্লাড টেস্ট হয়েছে, ভালো রিপোর্ট, হেমোগ্লোবিন 5 থেকে 8-এ উঠেছে। আর যে কিট ফিভার যেটা সাংঘাতিক, ওটা নেগেটিভ এসছে। কুকুরের রক্ত পরীক্ষা করতে 3400 টাকা লাগে। ওটা আমি ডাক্তারবাবুর কাছে যাবো, উনি টাইম দিয়েছেন, এবার ফার্দার যে ফলো আপ ট্রিটমেন্ট হবে ওইটা করতে হবে। তো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, মাথায় রাখবেন যে ওই মডেল আর কিছু হচ্ছে না। আমি আপনাকে ফ্রেশ মডেল পাঠাচ্ছি, তলায় লেখা থাকবে সিম্পল মডেল, সিম্পল। ওটাকে আমি তো উপরে বাংলায় লিখে দিচ্ছি কী করতে হবে, তা সত্ত্বেও আপনারা গোলমাল করছেন কেন? আমি তো মাথায় ঢুকছে না। আমি তো উপরে লিখে দিচ্ছি এটাকে প্রিন্ট আউট করুন, এটাকে নিয়ে টেলিফোন টাইপরাইটারের পাশে, কিছুই আপনাদের মাথায় ঢোকে না। বাংলা ভাষাটাও কি মাথায় ঢোকে না? এ তো মহা বিপদে পড়া গেল। যাক, এবার তো নিশ্চয়ই ঢুকেছে। পাশে বসে টাইপ করবেন, ফাঁকা জায়গাগুলো যেখানে যেখানে যা সেটা আপনি মুখে ডিকটেট করে দেবেন, ও বানান যেন ঠিক রাখে করে দেবে কিন্তু। হ্যাঁ, আর খালি আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন, ওইটা স্ক্যান করে ও একটা করবে, কম্পিউটারে নিয়ে ওখান থেকে পেস্ট করে দেবে, ওটা পিডিএফ করে পাঠিয়ে দেবেন। কিন্তু পিডিএফ করার সময় তলায় দেখবেন নাম দেওয়ার জায়গা আছে, ওই নামটা কিন্তু নিজের নাম দেবেন, নত কিন্তু মুশকিল। সিম্পল ওইটা দেবেন। আরেকটা অ্যাপিল টু ল্যাসি একটা যাবে, যে ল্যাসিকে কি অ্যাপিল করতে হবে, যে আমরা অসহায়, এইভাবে তোমরা আমাকে দেখো, আমাদের মামলাটা তোমরা করে দাও। এটা করলে আমি তাহলে প্লেস করতে পারবো সুপ্রিম কোর্টে, যে অনেক লোক আমাকে বলেছে এই মামলাটা করতে, আমাকে অধিকার দিয়েছে, আমি এসছি আপনার কাছে। যদি বলে না উকিল দাও, তখন চা তুলে উকিল দেবেন। এটা হচ্ছে আমার চরম সিদ্ধান্ত। এবং আমি ফোনে কথা বলে নিয়েছি 3 জন সুপ্রিম কোর্টের সঙ্গে, লয়ারের সঙ্গে। তারা কিন্তু বলেছে হ্যাঁ, এটা আপনি দারুণ মাথা থেকে বের করেছেন, অনেক শর্টকাটে, অনেক ঝঞ্ঝাট কমিয়ে। আর আপনাদের সংগঠনকে দেওয়ার খুব ছোট একটা পিটিশন আমি পাঠাচ্ছি, ওটা কিন্তু আপনারা বাই পোস্ট পাঠাবেন, বাই পোস্ট, স্পিড পোস্ট। স্পিড পোস্টের রিসিপ্টটা কিন্তু আমি দেখতে চাই, ওটা স্ক্যান করে পাঠাবেন। যদি না পাঠান বুঝবো আপনি পাঠাননি, অথবা আপনাকে কিন্তু আমি মেম্বারশিপ থেকে বাদ দেব। পরিষ্কার শুনে রাখুন, এখানে ঢ্যামনামি চলবে না, কিন্তু ঢ্যামনামি চলবে না। ওখানে বসে রসগোল্লা খাবো আর এখানে সিসি ব্যাঞ্চির সঙ্গে লড়াই করতে আসবে, এসব হবে না। যে কোনো একটা বেছে নিন, যে কোনো একটা বেছে নিন। অরাজনৈতিক, হ্যাঁ, ওই নিউট্রাল এসব বলে কিছু হয় না, ওসব কিছু হয় না। ঋত্বিক ঘটক আমাকে গঙ্গার পরে মাল খেতে খেতে বলে গেছে বউকা লাগে, অরাজনৈতিক হলো একটা খানকির ছেলে, ঠিক আছে? ওইসব অরাজনৈতিক নিউট্রাল এসব কিছু হয় না। তো ওর ওই যে ভালো করে লিখতে বলবেন, লিখুন অ্যাসোসিয়েশনের ইউনিয়নের নাম আর আমার নামটা লিখুন। ওটাকে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করেও পাঠাতে পারেন, যেভাবে পাঠাতে পারেন আমাকে পাঠাবেন। না পাঠালে কিন্তু আমি আপনাকে অ্যালাউ করবো না, মানে 10 তারিখে মিটিংয়ে আপনাকে আমি ঢুকতে দেবো না। পরিষ্কার শুনে রাখুন, নিজের আগে সংগঠনকে অ্যাপ্রোচ করে আসবেন আমার কাছে। ওরা করবে কি করবে না তাই নিয়ে আবার কোনো মাথা ব্যথা নেই। করবে না মরুক, গিয়ে মরুক, ফেসবুকে বড় বড় কথাবার্তা বলুক আর লাল পতাকা নিয়ে ঘুরে বেড়াক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটা করতে হবে। আর সিম্পল মডেলের ওটা আমি পাঠাচ্ছি, কালকে পরশু দিনের মধ্যে আমি সংগঠনকে অ্যাপিল করার যেটা সেটা পাঠাবো। একই সঙ্গে আরেকটা পাঠাবো, ওই র্যাসিকে যে অ্যাপ্রোচ করবেন লোকাল স্ট্যান্ডলি দেওয়ার জন্য মামলা করার অধিকার, সেটা পাঠাবো। এই আপনার 29 তারিখে ভোটের আগে এগুলো সব পাঠিয়ে দেবো। এর মধ্যে 6 তারিখ, তার মধ্যে আপনারা কাজগুলো করে ফেলুন, পাঠিয়ে দিন আমাকে, ফটাফট পাঠান। 6 তারিখে কী হয় দেখা যাক। এর মধ্যে আমি কাল পরশুর মধ্যে গিয়ে 10 তারিখে একটা হল বুক করে আপনাদের জানিয়ে দেবো কোন হলে আমরা দুপুর 2 থেকে বসছি। সেখানে আসবেন, প্রত্যেককে মাইক দেওয়া হবে,
মানে ছোট মাইক মন্তব্য রাখার জন্য। হ্যাঁ, আমি সীমানি ভাতৃদ্বয়কে নেমন্তন্ন করবো যে আপনারাও আসুন, আপনি ভাস্কর ঘোষকে নেমন্তন্ন করবো, আপনারাও আসুন, একসঙ্গে আসুন, আমরা লড়াই করি। হ্যাঁ, লড়াইটা খুব কঠিন। হ্যাঁ, স্টালিনগ্রাদে লড়াই করেছিলেন, সেটা এখনও শেষ হয়নি। বিভিন্ন ফর্মে বিভিন্ন লোকের মাধ্যমে ঘুরে ঘুরে ভারতবর্ষের সব জায়গায় সে স্টালিনগ্রাদের লড়াইটা এসে যাচ্ছে, আবার বিভিন্ন চেহারায় আসছে। স্টালিনগ্রাদের লড়াইটা বিভিন্ন চেহারা আসছে, কেউ হয়তো নৌকো বিহার করছে গঙ্গায়, সবই কিন্তু স্টালিনগ্রাদের লড়াই। তো অতএব আমাকে খুব একটু কঠোর হতে হচ্ছে। হ্যাঁ, নরম হতে পারছি না, কারণ এটা নরম হওয়ার জায়গা না। প্রচুর বিধবা, প্রচুর ফ্যামিলি পেনশনার এবং তাদের আনম্যারিড মেয়ে, লিগ্যাল হেয়ার্স, তারা পয়সা পাচ্ছে না, না খেয়ে রয়েছে। এগুলো আপনাদের বুঝতে হবে, আপনাদের। তাদের বেকার ছেলে লিগ্যাল হেয়ার, তারা রাস্তা পাচ্ছে না, কোন দিকে যাবে, এবং তাদেরকেও পথ দেখাচ্ছে না। বড় বড় লয়ার আছে, তারা রিলস করছে, কিন্তু তারা কেউ বলছে না এদের লিগ্যাল হেয়ার্সের কথা যে আপনারা এইভাবে চলুন। তারা খালি মমতা ব্যানার্জি কতটা খারাপ এটা বলছে। আরে ভাই, তুমি কতটা ভালো সেটা বলো, তবে তো বুঝবো। তাহলে আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, এবং এটা তো ফেসবুকে থাকলো, আমি বাড়িতে গিয়ে প্রিন্ট পোস্ট করে দেবো কম্পিউটারে নিয়ে, থাকবে 2-3 দিন, নিজেরা পড়বেন এবং আপনাদের মতামতটা পোস্ট লিখবেন কমেন্টে। আমি তাহলে জানতে পারবো যে আপনারা কি বলছেন। কোনো জায়গায় যদি আপনাদের বোঝার অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা আমি বুঝিয়ে দেবো। এবং এই আলোচনা এবং এই বার্তা প্রেরণ কিন্তু চলতে থাকবে, মাঝে মাঝে ফেসবুক লাইভ, মাঝে মাঝেই এগুলো কিন্তু চলবে, যতক্ষণ না আমরা আমাদের যুদ্ধে জয়ী হচ্ছি। অতএব 10 তারিখ দুপুর 2টো থেকে এই 10 তারিখটা ফাঁকা রাখুন, রবীন্দ্র জয়ন্তীর পরের দিন। হ্যাঁ, কোনো শালির বিয়ে টিয়ে থাকলেও কিন্তু বাতিল করে দিন, সেদিন কিন্তু আপনাকে মিটিংয়ে আসতে হবে। হ্যাঁ, আমি ডেটটা যদি বুক করতে পারি, টাকাটা অ্যাডভান্স করে আপনাদের জানাবো। এই 29 তারিখের আগে বেরোতে পারছি না, এমন ঝামেলা। হ্যাঁ, গাড়ি পাওয়া যাচ্ছে না, সব গাড়ি ফাড়ি পুলিশ তুলে নিয়েছে। আর আমি তো বাইক চালাতে পারি না, বাইকটা বাড়িতে পড়ে আছে, আমার শরীর সাংঘাতিক খারাপ, তো এতে হেঁটে হেঁটে করা যাবে না। দেখি, তা আপনাদের আমি জানাবো। তো কমরেডস, এই অবধি থাকলো, ওকে। হ্যাঁ, ভেঙে পড়বেন না, আপনারা সৎ মানুষ, কোনো চুরি করেননি, কোনো ডাকাতি করেননি, আপনাদের কারুর খাটের তলা থেকে কোনো সোনার গয়না পাওয়া যায়নি, কোনো অপরাধ করেননি। আপনারা প্রবঞ্চিত হয়েছেন, আপনাদের ভুল ভুলিয়ে চাঁদা নেওয়া হয়েছে। অতএব আপনার লড়াইয়ের জন্য তৈরি হন, সেই যে পতাকাই হোক, লাল পতাকা, সবুজ পতাকা, নীল পতাকা, গরিয়া পতাকা, আমার কোনো আপত্তি নেই। আমার যে প্রেসিডেন্ট, তিনি বিজেপির ঘনিষ্ঠ, আমি মার্ক্সবাদে বিশ্বাস করি। আবার এতে মধ্যমগ্রামে, দমদমের দিকে একজন হেডমাস্টার আছেন, আমাকে ভীষণ ভালোবাসেন, আমার বাড়িতে আসেন, আমি কেমন আছি দেখতে, তিনি বিজেপির ভীষণ ঘনিষ্ঠ সমর্থক। হ্যাঁ, এবারে আমি পশ্চিম বর্ধমান থেকে একটি ছেলে আসবে, সে একসময় ভাস্কর ঘোষের খুবই ঘনিষ্ঠ ছিল, যখন আপনার ওই পে স্কেল নিয়ে উনি অনশন করেছিলেন, সে অনশনে ছিল, তারপর দুজনের মধ্যে বিবাদ হয়ে যায়, সেও কিন্তু আমার এখানে আছে। আমি সবাইকে নিয়েই কাজ করছি, এর মধ্যে কোনো বাছ বিচার নেই, এর মধ্যে কোনো, এখানে বাঁচতে গিয়ে তো বিধানসভায় শূন্য হয়ে গেলাম না, এত আমরা বাঁচতে শুরু করলাম যে আর কিছু থাকলো না, ফাঁকা হয়ে গেল। পাকা চুল বাঁচতে গিয়ে মাথাটাই চলে গেল, পুরো টাক হয়ে গেল। হ্যাঁ, বাঁচতে গিয়ে ওই যে অনেকে বলেন আমি ওকে ব্লক করে দিয়েছি। আরে তুই আমাকে ব্লক করে আমার লেখা বন্ধ করতে পারবি? আমি শিশির ব্যানার্জি, আমি তো লিখে যাবোই দিনের পর দিন। তুই ব্লক করে তুই পড়তে পারবি না, আমার বাড়ি বয়ে গেল। ওই ব্লক করতে করতে আর আনফ্রেন্ড করতে করতে কমিউনিস্ট পার্টি শূন্য হয়ে গেল। কোথায় মানুষের সঙ্গে হাতে হাত মেলাবে, কোথায় মানুষকে টেনে আনবে। হ্যাঁ, আমি যখন একটা মিডিয়ার হয়ে 2014-তে ফ্রান্সে গেলাম, যখন তখনকার লোকেরা আমাকে বলতো যে মিস্টার বন্দ্যোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সি অ্যান্ড মমতা, বোথ অফ দেম হ্যাভ সাম লেফটিস্ট credentials, leftist elements. Why didn't the Communist Party convince them to join communist movement? Why? That was your failure. Why Priyoranjan Dasmunshi didn't join Communist Party? এগুলো আমাকে বলতো যে এদের মধ্যে এলিমেন্ট ছিল এজিটেশন করার, বিদ্রোহের ছোলা, তাদেরকে আনেনি। কেন আনেনি জানেন তো? কেন আনেনি বলুন তো? অপরাজিত পড়বেন বিভূতিভূষণের, অপরাজিত উপু একটা স্কুলে
চাকরির ইন্টারভিউ দিতে গেছে। তো হেডমাস্টার মশাই ইন্টারভিউ নিচ্ছেন, তো উনি বললেন যে বাবা তুমি খুব ভালো ছেলে, বিয়েতে অনেক ভালো রেজাল্ট করেছো, যে তোমাকে না আমি এই স্কুলে নিতে পারবো না। বলে কেন স্যার? বলে আমি এখানকার হেডমাস্টার, আমি না আইএ পাস, তোমাকে কী করে নেবো? আইএ পাস হেডমাস্টারের তো গ্র্যাজুয়েট আন্ডার হতে পারে না, সেখানে আইএ পাস ইয়ে পার্টি লিডার কী করে বিএ পাস প্রিয়রঞ্জন দাসমুন্সিকে নেবে? নিজেই তো ঝাড় খেয়ে যাবে না, নেতৃত্ব চলে যাবে। সেই জন্য ওইরকমভাবে বাছাবাছি করতে যাবেন না। যেখানে একটু দেখবেন স্ফুলিঙ্গ আছে, সে লড়তে চাইছে, তার পাশে দাঁড়াবেন, তার পাশে সবসময় দাঁড়াতে হবে, না তো সে পারবে কী করে? এই যে আপনার লাখ লাখ ডিএফআই এসএফআই ছেলে মেয়েগুলো, সৎ ছেলে মেয়ে, তো তাদের তো তারা তো লড়ছে, যদিও তাদের ঠিকমতো লড়াইয়ের দেওয়া হচ্ছে না, তাদের পার্টি ক্লাস খাওয়ানো হয় না, কিচ্ছু হয় না। তারা খালি শিখে গেছে মমতাকে খিস্তি করো, তুমি বড় বিপ্লবী। আরে মমতা তো চলে যাবে 4 তারিখে, তখন কাকে খিস্তি করবি? তাহলে এই সেই 1920 সালে তাসখন্দে তৈরি পার্টি সারা জীবন খালি খিস্তিই করে যাবে। প্রথমে ব্রিটিশদের খিস্তি করলো, তারপর নেহেরুকে খিস্তি করলো, তারপর অমুককে খিস্তি করলো, রাজীব গান্ধীকে করলো, শুধু খিস্তি করে যাচ্ছে, নিজেরা কিছু করছে না। এরপর যদি বিজেপি ক্ষমতায় আসে, যে হবে চিফ মিনিস্টার, তাকে খিস্তি করবে। শুধু কমিউনিস্ট পার্টির কাজ শুধু খিস্তি করে যাওয়া, আর কিছু না, আর কিছু না, অল্টারনেটিভ কিছু নেই আর কিছু। হ্যাঁ, অনেক কথা বললাম, দম ফুরিয়ে আসছে। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি চাই। হ্যাঁ, শুভরাত্রি। আবার 2-3 দিন পরে ফেসবুক লাইভ করবো আমি।